আলফেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আল আমিন হোসেন। মোটামুটি অল্প কিছু সংখ্যক ট্যাগ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর একটি টেমপ্লেট নিজেই তৈরি করতে পারেন। আমি ট্যাগগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, যেমন বেসিক ট্যাগ, যে আমি কিভাবে হেডিং করতে পারি, কিভাবে প্যারাগ্রাফ লিখতে পারি, এই বিষয়টির ধারণা আপনি এখান থেকে পাবেন। এরপরে আছে ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ একটি প্যারাগ্রাফ লিখলাম, এখন সেই প্যারাগ্রাফটিকে আমি আরেকটু সুন্দরভাবে সাজাতে চাচ্ছি, যেমন কিছু অংশ সেখানে বোল্ড করতে চাচ্ছি, কিছু আড়াআড়ি অবস্থায় থাকবে, ইতালিক অবস্থায় থাকবে, কিছু আন্ডারলাইন থাকতে পারে, সেটির জন্য আমি কোন ধরনের ট্যাগ ইউজ করব। কখনো কখনো ই কমার্স সাইটগুলোতে দেখি যে 2000 টাকার স্থলে এখন দিতে হবে 1500 টাকা, 2000 টাকা একটি ডিলেট কাটার দাগ আছে, এটি কিভাবে হতে পারে। এরপরে এমটি ট্যাগ, এটিও আমাদের এই প্যারাগ্রাফের ভিতরে বেশ ব্যবহার হয়ে থাকে। যেমন আপনি কোনো এক জায়গায় লাইন ব্রেক করতে চাচ্ছেন, তাহলে সেখানে আপনি কিভাবে লাইন ব্রেক করবেন। এরপরে হরাইজন্টাল রুল, কোনো একটি জায়গায় আপনি দাগ দিতে চাচ্ছেন। এমটি ট্যাগগুলো হলো যেই ট্যাগের শুরু শেষ নেই। আমি আগের লেসনে বলেছি যে HTML এর বেশিরভাগ ট্যাগই হলো শুরু আর শেষ আছে, আর মাত্র কয়েকটি ট্যাগ আছে যাদের শুরু শেষ নেই। তার ভিতরে BR, HR এবং ইমেজ। ইমেজ কিভাবে ব্যবহার করবেন সেই ট্যাগটি সম্পর্কে আপনি এখানে ধারণা পাবেন। আরো হলো ইম্পর্টেন্ট কয়েকটি ট্যাগ আপনার জানা থাকতে হবে। একটি হলো অ্যাঙ্কর, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য লিঙ্কটা কিভাবে করতে হয়, কোন ট্যাগ ইউজ করে করতে হয়। সাধারণত HTML এ সবকিছুই হয়ে থাকে ট্যাগের মাধ্যমে, আর এ কারণে আপনার জানতে হবে এই ট্যাগগুলো। আনঅর্ডার লিস্ট কিংবা অর্ডার লিস্ট, এই লিস্ট আপনি কিভাবে উপস্থাপন করতে পারেন, একটি টেবিল কিভাবে HTML এ সাজানো যায়, একটি ফর্ম যেটির ব্যবহার অনেক হয়ে থাকে, বিশেষ করে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে ফর্ম ডিজাইনটা কিভাবে HTML এ হয়ে থাকে। তো আসুন ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি। আমি আমার আগের যে ফরম্যাটের যে ফাইলটি আছে index.html সেটিকে নিয়ে নিয়েছি। এখানে আপাতত এই যে হেডার সেকশন, এই বিষয়গুলো আমি কিছুই করব না, আমি সরাসরি বডির ভিতরে লেখার চেষ্টা করছি। একটি হেডিং লিখি, সাপোজ H1। H1 এ আমি লিখলাম বাংলাদেশ। এটি ডিফল্ট কালো কালারে শো করবে, ডিফল্ট, অর্থাৎ আমি যদি ব্রাউজারে যাই, এই ফাইলটি যদি আমি ব্রাউজারে ওপেন করি, সাপোজ গুগল ক্রোম দিয়ে যদি আমি ওপেন করি, তাহলে কেমন দেখাবে? কালো কালারে বাংলাদেশ লেখাটি শো করছে এবং একটি নির্দিষ্ট সাইজ এখানে আছে। আমরা কিন্তু CSS এর মাধ্যমে এই বিষয়গুলোকে আরো আকর্ষণীয় করতে পারি, সে বিষয়টি আমরা ধারাবাহিকভাবে পরে দেখব। এরকম হেডিং আছে 6টি। আমরা যদি এখানে লিখে দেই যে H1, H2, H3, এরকম ধারাবাহিক H4, H5, H6। এখন যদি সেভ করি তাহলে রিলোড করলে দেখবো যে ডিফল্ট অবস্থায় 6টি সাইজে হেডিং গুলো শো করছে। আমার যখন যে সাইজ দরকার সেই সাইজটি আমি ইউজ করব। আপনি খেয়াল করতে পারেন যে আমরা যখন কোনো রচনা লিখি, সাপোজ আমাদের দেশ, এমন একটি রচনা যদি আমি লিখি, তাহলে সেই রচনার আমাদের দেশ এই কথাটি থাকে একেবারে বড় অক্ষরে, তারপরে আমি লিখি ইন্ট্রোডাকশন, সেটি থাকে একটু ছোট অক্ষরে, তারপরে থাকতে পারে ডিস্ট্রিক্টস অথবা ডিভিশন, এরকম একটি হয়ে আবার ডিস্ট্রিক্টের নাম, সেটি হবে আরেকটু ছোট অক্ষরে। তো এইভাবে যে ধারাবাহিক একটু একটু করে ছোট হয়, সেটি আমরা করে থাকি এই হেডিং ট্যাগের মাধ্যমে। এরপরে আমার আসতে পারে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা ইউজ করি পি ট্যাগ। তো পি ট্যাগের জন্য আমি ছোট্ট একটি লেখা যদি আমি একটু কপি পেস্ট করে নিই তাহলে ভালো বুঝবেন। এই যে এখানে আমি একটি প্যারা লিখলাম, আমি যদি এখন আবার আউটপুটে যাই, এখানে দেখা যাচ্ছে এই যে একটি প্যারা শো করছে। আসলে এরকম প্যারা তো একাধিকও হতে পারে, একাধিক হলে কি হয় দেখুন। তো 3টি প্যারা এখানে দিলাম, এখন এই 3টি প্যারা শো করছে। একটি প্যারা এখানে এসে শেষ হলো, তারপরে পি দেওয়ার কারণে
আবার নতুন ভাবে প্যারা শুরু হলো, তারপরে পি দেওয়ার কারণে আবার নতুন ভাবে প্যারা শুরু করলো। এই হলো প্যারাগ্রাফ লেখার পদ্ধতি। আমি যদি পি শুরু পি শেষের মাঝে লেখা দেই তাহলে সেটি প্যারাগ্রাফ আকারে শো করবে। তো এরপরে আসি ফরম্যাটিং ট্যাগ। এই যে প্যারা লিখলাম, এখন এই প্যারার তো আবার বিভিন্ন ফরম্যাটিং আসতে পারে, কোথাও বোল্ড, কোথাও ইটালিক, কোথাও আন্ডারলাইন, এরকম কিভাবে করা যায়? এটি করার জন্য আমরা স্ট্রং ইউজ করতে পারি। বোল্ডের জন্য স্ট্রং, আগে HTML4 এ আমরা বি ইউজ করতাম, সেটি এখন হয়ে গিয়েছে স্ট্রং। সাপোজ এই প্যারার এই শুরুর অংশে আমি দিলাম স্ট্রং, স্ট্রং শুরু স্ট্রং শেষ, এর মাঝে যেই লেখাটা আমি দিব সেই লেখাটি বোল্ড আকারে শো করবে। আমি যদি আবার একটু রিলোড করি তাহলে দেখা যাচ্ছে এই যে লোরেম ইপসাম, এটি কিন্তু বোল্ড আকারে শো করছে। এরপরে আমি যদি দেই হলো ইএম, সাপোজ এখানেই দিয়ে দেই ইএম লেস দ্যান ইএম। ট্যাগ লেখার ক্ষেত্রে কিন্তু এই একই পদ্ধতি, এই যে শুরু এই শেষ, পার্থক্য হলো শুধুমাত্র একটি স্ল্যাশ বেশি হবে। তো এই ইএম এর ভেতরে আমি কিছু লেখা যদি দিয়ে দেই তাহলে সেটি আমার এখানে ইম্প্যাসিস অর্থাৎ একটু ইতালিক আকারে, HTML4 এ যেটি ছিল আই ইতালিক সেই আকারে শো করছে। আবার আমি যদি দিয়ে দেই আইএনএস, সাপোজ এই শেষ অংশে আমি একটু দিলাম আইএনএস, এই আইএনএস শুরু আইএনএস শেষ, এর ভিতরে আমি যে লেখাটা দিলাম সেই লেখাটা এখন কিন্তু আন্ডারলাইন আকারে শো করবে। আমরা একটু ব্রাউজারে রিলোড করি, এই যে আন্ডারলাইন আকারে শো করছে। আমরা লেখালেখি করছি হলো নোটপ্যাড প্লাস প্লাসে, আর ফাইল ওপেন করেছি দেখার জন্য গুগল ক্রোমে। অর্থাৎ পুরো কাজটি করার জন্য আমার লাগবে হলো কোড লেখার জন্য এডিটর, আর কোডের আউটপুট দেখার জন্য ব্রাউজার। আচ্ছা, আরেকটি বিষয় লিখি, একটু ডেল লিখি কোথাও, ডিইএল ডেল। এই এতটুকু লিখলেই তার মাঝে যে লেখা থাকবে সেই লেখাটি কিন্তু ডিলেট বোঝানোর জন্য একটি কাটা চিহ্ন করবে, যে এই যে অংশে এই এখানে এই যে শব্দটি এটি কিন্তু কাটা অবস্থায় শো করছে। তো এরপরে আসি এমটি ট্যাগ। এটির ব্যবহার কেমন হয়? লাইন ব্রেক। সাপোজ আমি চাচ্ছি যে এই লাইনটি এই ডলারের পরে ব্রেক হবে, বাধ্যতামূলক ব্রেক হবে, তাহলে যাই এখানে ডলার লেখাটি কোথায় আছে একটু খুঁজে বের করি। এই যে ডলার, ডলারের পরে আমি জাস্ট লিখবো বিআর। বিআর এ হলো লাইন ব্রেক, এর কোনো শুরু শেষ নেই। রিলোড করি, এই যে ডলারের পরে চলে আসলো। আচ্ছা, উপরের বাংলাদেশ লেখার নিচে আমি চাই একটি দাগ পড়ুক, এ মাথা ও মাথা একটি দাগ আসবে। সেটি করার জন্য আমার এই যে H1 এর শুরু এবং শেষ, তারপরে আমি জাস্ট লিখে দেই HR। HR এটি হলো হরাইজন্টাল রুল। এটি লিখে দিলে তাহলে আমার আউটপুট আসবে এরকম, একটি দাগ আসবে। এরপরে আসি ইমেজ। একটি ছবি কিভাবে আমি ইউজ করতে পারি। ছবি ইউজের জন্য আমি যে ট্যাগ লিখব সে ট্যাগটি হলো আইএমজি। আইএমজি এটিও একটি এমটি ট্যাগ, এর ক্লোজিং নেই, আইএমজি। তবে এখানে অবশ্যই আমার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট হলো ট্যাগের অতিরিক্ত অংশ যারা বর্ণনা করে। যেমন ইমেজ, এখন একটি কোশ্চেন আসতে পারে ইমেজটি কোথা থেকে আসবে, তখন একটি সোর্স আমার দিতে হবে, সোর্স, এসআরসি সোর্স। এটি দিয়ে আমি এই ভিতরে লিখব সোর্সটি কোথা থেকে হবে। ইমেজের ক্ষেত্রে আরেকটি ট্যাগ গুরুত্বপূর্ণ, সেটি হলো ALT, অল্টারনেটিভ টেক্সট। যদি কোনো কারণে সোর্স মিস করে তাহলে কি লেখা প্রদর্শিত হবে। সাপোজ আমি লিখলাম ব্যানার, আর এখানে ছবিটি কোথা থেকে আসবে সেটি আমি একটু দিয়ে দেই। এই ছবিটি নিয়ে আসার জন্য আমি অ্যাসেটস এর ইমেজের ভেতরে একটি ছবি রেখেছি, এটির নাম হলো ব্যানার। তাহলে আমার উপরে লোকেশনটি কি দেখতে পাচ্ছি? আমার ফাইল যেখানে আছে, অর্থাৎ আমার HTML ফাইলটি আছে index.html, এখানে যদি ছবিটি এই আমি যে ফাইল নিয়ে কাজ করি সেই স্থানেই, সেই রুটেই যদি ছবিটি থাকতো, অর্থাৎ এই অ্যাসেটস ইন্ডেক্স এরপরে যদি ব্যানার নামে কোনো ছবি থাকতো,
তাহলে আমি সরাসরি এখানে banner.jpg দিলেই চলতো, কিন্তু যেহেতু ছবিটি আছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, তারপরে ইমেজেস ফোল্ডারের ভিতরে, তারপরে banner.jpg, এই কারণে আমার লোকেশনটি একটু ভিন্নভাবে লিখতে হবে। অর্থাৎ আমার প্রথমে আমার ফাইল থেকে দূরত্ব কতটুকু, অ্যাসেটস ফোল্ডার ওপেন করতে হবে, তারপরে ইমেজেস ফোল্ডার ওপেন করতে হবে, তারপরে banner.jpg এটি ওপেন করতে হবে। আচ্ছা, এটি লেখার সাথে সাথে এখন এই যে ছবিটি চলে আসলো। আর আমার ছবিতে যদি কোনো ভুল হয়, সাপোজ আমি যদি এখানে কোনো বানানের ভুল করি, কিংবা এখানে আছে .jpg, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটি কিন্তু দেখা যাচ্ছে এই ভিউ থেকে এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন এটি টিক দেয়া আছে বিধায়, না থাকলে কিন্তু এটি কোন ফরম্যাটের ছবি আমি বুঝতে পারতাম না। তবে এর উপরে যদি দাঁড়াই তাহলে বুঝতে পারবো jpg টাইপ লেখা আছে jpg। আর ওই ফরম্যাট আমি যদি দিতে ভুলে যাই বা অন্য কোনো ফরম্যাট দেই, সাপোজ ছবির জন্য ফরম্যাট হয়ে থাকে .png, সাধারণত লোগোর জন্য যার চারপাশ গোলাকৃতি হয়ে থাকে এমন ছবির জন্য png, এবং অ্যানিমেটেড ছবির জন্য .gif, এগুলো পপুলার টাইপ বা ফরম্যাট ইমেজের জন্য। আচ্ছা, কোনোভাবে যদি আমার এই সোর্স লিখতে ভুল হয়, যে কোনো বানানের ভুল কিংবা ফরম্যাটের ভুল, তাহলে আমার কি আসবে, তাহলে এই ব্যানার লেখাটি শো করবে, অল্টারনেটিভ টেক্সট। ক্লিক করছি, এই যে ব্যানার, এই নিচের দিকে লেখা শো করলো ব্যানার। আচ্ছা, আমি আবার একটু কারেক্ট করে দেই। এখানে দুটি অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে। কোথা থেকে ছবি আসবে, ছবি না আসলে কি ঘটবে। এরপরে আমি চাইলে আরো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ওয়াইড। এই অ্যাট্রিবিউট চাইলে HTML থেকে আমি ইউজ করতে পারি, যেমন দিলাম হলো 200 পিক্সেল। আমি ছোট আকারে ছবিটি প্রদর্শন করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল-S এর মাধ্যমেও আমি এই ফাইলটি সেভ করে নিতে পারি। এরপরে যাব হলো ব্রাউজার রিলোডে। এখন ছবিটি কিন্তু ছোট আকারে শো করছে। তাহলে আমরা বেসিক কিছু ট্যাগ সম্পর্কে জানতে পেরেছি, এবং ছবি কিভাবে আমরা ইউজ করতে পারি এটি সম্পর্কেও জেনেছি। এরপরে আসি আরো কিছু ইম্পর্টেন্ট ট্যাগ। অ্যাঙ্কর, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার নিয়ম বা পদ্ধতি কি। আচ্ছা, আমি এই ইমেজের নিচে একটি ট্যাগ লিখছি এ মানে অ্যাঙ্কর। এখানেও অ্যাট্রিবিউটের ব্যবহার বাধ্যতামূলক। href, এটি হলো কোন লোকেশনে যাব, হাইপার টেক্সট রেফারেন্স, কোন লোকেশনে আমি যাব। আর সব অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রেই আমার ফলো করতে হবে অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল ডাবল ইনভার্টেড, তার ভিতরে থাকবে ভ্যালু। আচ্ছা, এই অ্যাঙ্করের কিন্তু শুরু শেষ আছে, এ কারণে এই মাঝামাঝি অংশে আমি লিখবো মানুষ কি দেখে ক্লিক করবে। সাপোজ লেখা দিলাম গো টু গুগল, GOOGLE, গো টু গুগল। তাহলে যেহেতু গো টু গুগল লেখা দেখে মানুষ অনুমান করবে যে এখানে ক্লিক করলেই গুগলে যাওয়া যায়, তাহলে এখানে আসতে হবে https:// অর্থাৎ google.com এর যেই লিঙ্ক বা লোকেশন, আমি যদি একটু গুগলের এই লিঙ্ক বা লোকেশনটা একটু কপি করি তাহলেও হবে। এই লিঙ্ক বা লোকেশনটি আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ আমার সাইট থেকে ভিজিটর বের হয়ে যাবে অন্য সাইটে। এই যে গো টু গুগল, এখানে ক্লিক করলেই এখন চলে আসবে এই google.com, এই কিন্তু অ্যাড্রেস বারে অলরেডি চলে আসছে। যাই হোক, আমরা আবার একটু ব্যাকে ফিরে যাই। আমরা এখানে আরেকটি অ্যাঙ্কর করি। আরেকটি অ্যাঙ্কর আপাতত এটিকে কপি পেস্ট করেও তো করা যায়। এবার আমি যাব গো টু কন্টাক্ট পেজ, এটি হলো আমার ইন্টারনাল লিঙ্ক, কন্টাক্ট, গো টু কন্টাক্ট। আচ্ছা, এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, তবে এই অংশে href, এই অংশে আমার কিন্তু লিখে দিতে হবে সেই ফাইলের নাম। আচ্ছা, আমার কাছে কি এই মুহূর্তে কন্টাক্ট নামে কোনো ফাইল আছে? অর্থাৎ আমি যে ফাইলে কাজ করতেছি তার ভিতরে কন্টাক্ট নামে তো কোনো ফাইল নেই। তো আমি তাহলে একটি কাজ করি, এই HTML-টি যেহেতু সুন্দর একটি ডেকোরেশন করা আছে, আমি এই ফাইলটি একটি কপি পেস্ট করে নিতে পারি এবং এর নাম দিয়ে দেই
কন্টাক্ট কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট লিখলাম। এরপরে এটিকে একটু এডিট করে দিই বোঝার জন্য। নোটপ্যাডে ওপেন করে এর বডি তো আগেরটির সব কপি আসছে, তা আমি সেগুলোকে বাদ দিয়ে দেই। আমি লিখলাম দিস ইজ মাই কন্টাক্ট ডিটেইল। আচ্ছা, টাইটেলে লিখে দেই কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজ। আচ্ছা, তাহলে আমি আমার যে ইন্ডেক্স আছে, আমি যে ফাইল নিয়ে এখন কাজ করছি, সেখানে আমি লিখে দিতে পারি অনলি কন্টাক্ট ডট এইচটিএমএল। আচ্ছা, এই এইচআরইএফ এর ব্যবহার আর ইমেজের সোর্সের ব্যবহার কিন্তু একই, যেটি আগেও বলেছি যে আমি যে ফাইলে এই মুহূর্তে কোড করতেছি সেই ফাইল যেখানে, আর লিঙ্কিং ফাইলও যদি সেই একই রুটে হয়, তাইলে শুধুমাত্র নাম এবং এক্সটেনশন, নাম এবং ফরম্যাট বা ফাইলের টাইপ এটি লিখলেই চলে আসবে। আর যদি এই কন্টাক্ট এটি থাকতো অন্য কোনো ফোল্ডারে, তাহলে অবশ্যই ইমেজের মতো আমার এরকম ফোল্ডার স্ল্যাশ দিয়ে লিখতে হতো। আচ্ছা, আমি আবার একটু টেস্ট করে দেখি। এই যে লেখা আছে, একটি গো টু গুগল আর একটি হলো গো টু কন্টাক্ট। এই কন্টাক্টে যদি ক্লিক করি তাহলে চলে আসলো দিস ইজ মাই কন্টাক্ট ডিটেইল। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এরপরে আমরা একটু দেখে নেই লিস্ট। আচ্ছা, এখানে যে দুইটা কন্টাক্ট লিখলাম, এখানে তো একটি বিআর দিলেই পারি, তাহলেই তো নিচের অংশে চলে আসে। ইমেজ, এটিকেও আমি একটি বিআর দিতে পারি, তাহলে এটির থেকেও গো টু গুগল লেখাটি নিচের অংশে চলে আসবে। রিলোড করি, এই যে নিচের দিকে চলে আসলো। এরকম বিআর যদি আমার দুইটা প্রয়োজন হয়, যদি দুইটা ইউজ করি, তাহলে ওই গ্যাপের পরিমাণ আর একটু বাড়বে। এই যে আসলো নিচের দিকে। এখন আমরা একটি আনঅর্ডার লিস্ট করব। সাপোজ তিনটি দেশের নাম লিখব লিস্ট আকারে। প্রথমে ইউএল শুরু, ইউএল শেষ, এটা হলো আনঅর্ডার লিস্ট। আর এরপরে হলো লাই শুরু, লাই শেষ। এরপরে তিনটি দেশের নাম লিখলাম বাংলাদেশ, তারপরে আরো দুটি লিখি ইন্ডিয়া, পাকিস্তান, এই লিখলাম। এখন আমি যদি সেভ দিই এবং ব্রাউজারকে রিলোড করি, তাহলে নিচের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা হলো আনঅর্ডার লিস্ট। এদের পাশে একটি করে ডট দেয়া আছে। আচ্ছা, এটাই যদি ওএল দিয়ে লিখি, তাইলে আমার চলে আসবে অর্ডার লিস্ট, মানে 1 2 3 এরকম করে গণনা করা যাবে। আচ্ছা, সেভ দিলাম, শুধুমাত্র ওয়েল দিলাম আর লিস্ট আইটেম আগের মতোই লেখা আছে। রিলোড করি, নিচের দিকে আসলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এখন আসি যে টেবিল কিভাবে করা যায়। সাপোজ 3টি কলাম, 3টি রো, এমন একটি টেবিল আমি করব, তাহলে সেটিও করা খুব সহজ। আচ্ছা, আমি একটু উপরের দিকে করছি, এই যে বডি শুরু, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। বডি শুরু, এখানে আমি যদি কোডটা লিখি, টেবিলের জন্য হলো টেবিল। টেবিল একটি অ্যাট্রিবিউট আপাতত নিয়ে নেই। বর্ডার, কতটুকু বর্ডার, একেবারে 0 বর্ডারে থাকলে তো বোঝা যাবে না। 1 পিক্সেলের একটি বর্ডার এখানে দিয়ে নেই। টেবিল শুরু, টেবিল শেষ। এর ভিতরে আমরা কি করতে পারি, আধুনিক যে টেবিলগুলো আমরা করে থাকি, তাহলে সেখানে আমরা করি হলো টি হেড অংশ, এরপরে হলো টি বডি। এই কাজটা একটু করে নেব, এটি না করলেও টেবিল আসবে, কিন্তু আমরা পরবর্তীতে যদি ডাটা টেবিল ইউজ করি, তাহলে এই টি হেড, টি বডি এর একটি আলাদা গুরুত্ব আছে সেখানে। আচ্ছা, টি হেডের ভিতরে আমরা হেডলাইন গুলো লিখবো। আমরা বলছিলাম যে 3টা কলাম হবে, তাহলে আমার 3টা টিএইচ হবে, টেবিল হেডার 3টা টিএইচ হবে, মানে হলো নেম,
একটি দিলাম নেম, আরেকটি দিলাম হলো ক্লাস, আরেকটি দিলাম রোল। যেহেতু আমার টি হেডের ভিতরে আমরা এখন রো ক্রিয়েট করব, রো টিআর টেবিল রো, এবং এই রো এর ভিতরে কয়টি কলাম থাকবে সেটি আমরা নির্দেশনা দিব টিএইচ এর মাধ্যমে। যেহেতু প্রথম অংশ সে কারণে আমরা দিচ্ছি টিএইচ। যেহেতু আমি 3টি ঘর লিখব সে কারণে 3টি টিএইচ নিলাম। এর শুরু শেষ আছে। প্রথমটিতে দিলাম নেম, তারপরের টিএইচ এর মাঝে লিখলাম রোল, এরপরে আছে ক্লাস, নেম রোল ক্লাস। আচ্ছা, টি বডির ভিতরেও এমন জিনিসই হবে, টিআর আসবে, টিআর আসবে, তার ভিতরে আসবে হলো টেবিল ডাটা। এখন থেকে যা আসবে সব আসবে টেবিল ডাটা। যেহেতু উপরে আমরা 3টি টিএইচ করেছি, আমার এখানেও 3টি টিডির বেশি হবে না। নামের এখানে লিখলাম যে সাইফুল, সাইফুল, রোল হলো 3, ক্লাস হলো 9। এই টিআর কে কপি পেস্ট করে করে আমি আরো টিআর তৈরি করতে পারি, টেবিল রো তৈরি করতে পারি আমার যতগুলো দরকার। মিলন, রোল হলো 5, ক্লাস 9ই থাকুক। এরপরে দিলাম সুমন, রোল হলো 13, ক্লাস দিলাম 10। আমরা যদি এখন এটিকে সেভ করি তাহলে রিলোড করলে আমরা এই উপরের অংশেই দেখতে পাবো যে একটি টেবিল আসছে, যে টেবিলের হেডিং এ 3টি কলাম শো করছে, নেম, রোল, ক্লাস, আর এরা সবাই টেবিল ডাটা, যার যার ঘরে সেই ভ্যালুগুলো বসছে। আবার একটু রিভিউ করি। টেবিল শুরু, আচ্ছা এই টেবিলে আমি চাইলে আরেকটি অ্যাট্রিবিউট দিতে পারি ওয়াই। এটি দেখতে যেহেতু একটু ছোট মনে হচ্ছে সে কারণে আমি দিলাম 400 পিক্সেল, 400 পিক্সেলের একটি ওয়াইড দিলাম। সেভ করি, রিলোড করি। আচ্ছা, বাম পাশে, বর্ডারের বাম পাশে মিশে আছে, হেডিংটা মাঝামাঝি আছে, বর্ডারের বাম পাশে মিশে আছে। আমি যদি এখানে একটু প্যাডিং ইউজ করতে চাই, যে বর্ডার থেকে লেখার দূরত্ব, তাহলে সেল প্যাডিং এটিকে আমি ইউজ করতে পারি। এটি একটি অ্যাট্রিবিউট, ইকুয়াল ডাবল ইনভার্টেড দিতে হবে, দিলাম হলো 10 পিক্সেল। এই যে বাম পাশ থেকে একটু ছেড়ে তারপরে লেখা শুরু হলো। তো টেবিল শুরু, টেবিল শেষ, মাঝে আমরা দিলাম টি হেড আর দিলাম টি বডি। এরপরে টি হেডের ভিতরে আসবে টেবিলের হেডিং কি কি আসবে, সেইটি একটি রো এর ভিতরে অবশ্যই থাকবে, অর্থাৎ একটি রো আসবে, সেই রো এর ভিতরে 3টি কলাম আসবে, এবং প্রথম যেহেতু রো সে কারণে এটিকে দিলাম টিএইচ। একইভাবে বডির ভিতরে আবার রো শুরু হলো, সেই রো এর ভিতরে 3টি ডাটা থাকবে, সেগুলোকে প্রকাশ করা হলো টিডি এই ট্যাগের মাধ্যমে। এরপর থেকে আমরা এই প্রত্যেক টিআর কে যদি কপি পেস্ট করি তাহলেই আমাদের টেবিলটি রেডি হয়ে যাবে। সর্বশেষ আমরা আলাপ করতে চাচ্ছি ফর্ম নিয়ে। তো HTML এ ফর্মের ব্যবহারও অনেক হয়ে থাকে, বিশেষ করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে। আমরা এই বডির প্রথম অংশেই ফর্ম করে নিচ্ছি। ফর্মের জন্য আগের মতোই ফর্ম শুরু, ফর্ম শেষ, এই হলো ট্যাগ। এর ভিতরে আসবে হলো লেবেল, লেবেল, লেবেল শুরু, লেবেল শেষ। সাপোজ একটা ঘর নিব আমি নেইমের জন্য, তাহলে এই লেবেল দিলাম নেম। এরপরে আসবে ইনপুট, ইনপুট, ইনপুটে সাধারণত দিয়ে থাকি নেম, এটি একটি অ্যাট্রিবিউট নেম। এরপরে থাকতে পারে টাইপ, ইনপুটের টাইপটা কি টাইপ হবে, এটিও একটি অ্যাট্রিবিউট। এরপরে এই ক্লোজিং। আচ্ছা, ইনপুটও কিন্তু একটি এমটি ট্যাগ, এখানে আমরা এটিকে বাদ দিয়ে গেলাম। ইনপুট এটিও কিন্তু একটি এমটি ট্যাগ, কারণ এরও শুরু শেষ নেই। লেবেল এটি কিন্তু আর এমটি ট্যাগ না, এটি একটি এলিমেন্ট, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশই একটি এলিমেন্ট, আর এটা আলাদাভাবে প্রকাশ করে যে এটি একটি এমটি ট্যাগ।
আচ্ছা, যেহেতু আমি নামের ঘর তৈরি করছি সে কারণে এই নেইমে আমরা লিখে দিতে পারি নেইম। টাইপ হলো টেক্সট। কয়েকটা টাইপ এখানে আমরা ইউজ করি, যেমন সাধারণ ABCD 1 2 3 সবকিছু লেখার জন্য আমরা টাইপ দিব টেক্সট। আমরা যদি শুধু নাম্বার নিতে চাই তাহলে টাইপ হবে নাম্বার। পাসওয়ার্ড অর্থাৎ ডট ডট আকারে শো করতে চাইলে পাসওয়ার্ড, এটির জন্য আমরা করব টাইপ পাসওয়ার্ড। ইমেইলের জন্য টাইপ ইমেইল। এরকম বেশ কিছু টাইপ আছে, এই টাইপগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করব। যাই হোক, আমাদের এই যে ফর্ম তৈরি হলো, এর ভিতরে একটি ঘর দিলাম, আমরা আরো একটি ঘর দিয়ে দেই। তার মানে আবার লেভেল একটু নিচের লাইনে করি, একটা বিয়ার দিয়ে দিতে পারি আপাতত, যাতে নিচের লাইনে শো করে, বিয়ার না দিলে এটি করবে না। আবার লেভেল, লেভেল শুরু লেভেল শেষ। সাপোজ এবারে দিলাম হলো কান্ট্রি। এই কান্ট্রিতে আমরা ইউজ করতে পারি সিলেকশন, সেটি করে হলো সিলেক্ট। সিলেক্ট তার একটা নেম থাকবে, অর্থাৎ ইনপুটে যেমন একটা নেম ছিল সেই সিলেক্টরও একটি নেম থাকবে। এরপরে এই সিলেক্টের ভেতরে থাকবে বেশ কয়েকটি অপশন। প্রত্যেক অপশনের আবার ভ্যালু থাকবে, যেমন বাংলাদেশ, তাহলে এই অপশনের ভ্যালু হবে অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ এরকম আসতে পারে কি ইন্ডিয়া, এখানেও ভ্যালু হবে ইন্ডিয়া। আসতে পারে পাকিস্তান, তাহলে এখানেও ভ্যালু আসবে পাকিস্তান। আচ্ছা, একটু সেভ করে দেখি কেমন আসলো। এই যে উপরে শো করছে নেম, এরপরে এই কান্ট্রি, নেম কান্ট্রি। আচ্ছা, একটি সাবমিট বাটন করে দেই। একটি সাবমিট বাটন, এটিও একটি ইনপুট। আবারও খেয়াল করি, এর একটি নাম দিয়ে দেব। নাম হলো সাবমিট নামেই রাখছি, যে কোনো নাম দেওয়া যায়। টাইপ, সাবমিটের টাইপ কিন্তু সাবমিট হবে। আর এখানে যেহেতু ক্লিক করবে তাই একটি ভ্যালু আমরা দেব, এটি বাটনের উপরে শো করবে। এই ভ্যালুতে দিলাম হলো সাবমিট মাই ফর্ম, অথবা দিলাম রেজিস্টার, এরকম কিছু একটা দিলাম। আচ্ছা, দিলে সেটি কোথায় শো করে একটু দেখি। এই যে শো করলো। আচ্ছা, আপাতত একটা বিয়ার দিয়ে দিই। এই যে সিলেক্ট করলাম, এর পাশে একটি বিয়ার দিয়ে দিই। আমরা কিন্তু এখন সিএসএস এর কোনো কাজ করছি না, সে কারণে এটি দেখতে কিন্তু এমন লাগছে এই উপরের দিকে। আচ্ছা, এই ফর্মের উপরে আমরা আরো কিছু বিষয় লিখে দিতে পারি, বা এই ফর্ম এটির নিচে আমি দুইটা বিয়ার দিয়ে দিই যাতে করে একটু গ্যাপ হয়ে যায়। এই ফর্মের উপরে আমি একটু হেডিং লিখে দিতে পারি, H2 দিয়ে বা 3 দিয়ে আমি লিখলাম fill up your form। এখন এই যে শো করলো fill up your form। কি কি দিবে? নেম আর কান্ট্রি। এছাড়া একটি ফর্মে মেল ফিমেলের জন্য আলাদা ফিচার আসতে পারে, তারপরে চেক বক্স আসতে পারে, তারপরে টেক্সট এরিয়া আসতে পারে। এগুলো সবকিছুই আমাদের জানার বিষয় এবং আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো শিখে নেব। তো আপাতত আজকে এ পর্যন্তই। আশা করি HTML এর যে বেসিক ধারণা সেটি আপনারা নিয়েছেন, এবং এ পর্যন্ত যদি প্র্যাকটিস করে ফেলেন তাহলে আগামীতে ডিজাইন করা আপনাদের জন্য খুব সহজ হবে, এবং সামনে এই বিষয়গুলোর উপরে কিভাবে আমরা CSS অ্যাপ্লাই করে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেটি আলাপ করব। ধন্যবাদ।